নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ডক্টর স্টক। আমরা আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে চোখের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বজুড়ে এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা চোখের অসুখে ভুগছেন এবং সঠিক সময়ে সেই অসুখের নিরাময় না হলে দৃষ্টিশক্তি হ্রাসও হতে পারে। আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা চোখের দুটি সাধারণ রোগ নিয়ে আলোচনা করব। একটি হলো গ্লোকোমা এবং আরেকটি হলো ডায়াবেটিক জনিত রেটিনোপ্যাথি। প্রথমে গ্লোকোমার কথায় আসি। এই গ্লোকোমা এমন একটি অসুখ যাকে প্রচলিত ভাষায় সাইলেন্ট থিফ অফ সাইট বলা হয়। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এটা বোঝা যায় না এবং যখন ধরা পড়ে তখন এমন কিছু অপটিক স্নায়ু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দৃষ্টিশক্তি হ্রাস হয়ে যেতে পারে। পাশাপাশি যে আরও একটি অসুখের কথা আপনাদের বললাম, রেটিনোপ্যাথির অসুখ, সেই অসুখে কর্মক্ষম যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের দৃষ্টিশক্তি হ্রাস তো হতেই পারে, সেই সঙ্গে অন্ধত্ব হতে পারে এমন পর্যায়ে যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। তাই আজকে এই বিশেষ দুটি অসুখ সম্পর্কে আমরা জানবো। আমার সঙ্গে যারা বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন আলাপ করিয়ে দেবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিরুদ্ধ মাইতি, সিনিয়র ভিআর কনসালটেন্ট, গ্লোবাল আই হসপিটাল, কলকাতা। রয়েছেন ডক্টর সন্দীপ মিত্র, সিনিয়র কনসালটেন্ট, সিলভার লাইন আই হসপিটাল এবং পার্টনার অফ কনসালটেন্ট, পূর্বা আই কেয়ার, কলকাতা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুমিত চৌধুরী, সিনিয়র গ্লোকোমা কনসালটেন্ট, দিশা আই হসপিটাল, কলকাতা। রয়েছেন ডক্টর মনীষ সিং, সিনিয়র কনসালটেন্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, নেত্রালয়ম, কলকাতা। আর রয়েছেন ডক্টর দেবাশিস চক্রবর্তী, সিনিয়র গ্লোকোমা কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্লোকোমা অফ সেন্টার ফর সাইট, কলকাতা। ডক্টর চৌধুরী, আমি আপনার কাছেই প্রথমে আসবো। গ্লোকোমা কি, গ্লোকোমা সম্পর্কে জানবো। চোখটা আমাদের গোলাকার চোখ, সেটার মধ্যে ভেতরে একটা প্রেশার আছে, যার জন্য চোখটা গোল থাকে। এবার চোখের এই প্রেশারটা একদিক দিয়ে চোখের ভেতরে জল বেরোয়, একদিকে তৈরি হয়, একদিকে বেরোয়, একটা সার্কেল চলতে থাকে। এটা সামঞ্জস্যটা যখনই বদলে যায়, যখন জল বেরোবার রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন ভেতরে চাপ সৃষ্টি হয়। এই চাপটা সৃষ্টি হতে কী হয়, চোখের প্রেশারটা বেড়ে যায়। এবার প্রেশার বেড়ে গেলে ক্ষতি কী হয়, যেখানে দুর্বল স্থানগুলো আছে, স্নায়ু এগুলো আছে, এর উপর একটা প্রেশার ক্রিয়েটেড হয়। এই প্রেশার ক্রিয়েটেড হলে কি, একটা চাপের মধ্যে থাকলে কী হবে, রক্তটা চলাচল কমে গেল, চোখের নার্ভগুলো আস্তে আস্তে বসে গেল। তার জন্য হতে পারে কি, চোখের দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে কমতে থাকে। এটা কমেটা কোন দিক দিয়ে, পার্শ্ববর্তী জায়গা থেকে কমতে আরম্ভ করে, সামনেটা অতটা দেরিতে কমে। এটা যেটা কমে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। সেই জন্যই এই রোগটা খুব মারাত্মক রোগ। ঠিক সময় যদি ডায়াগনোসিস করা যায়, চিকিৎসা করা যায়, তাহলে অনেককে অন্ধত্ব থেকে বাঁচানো যায়। ডক্টর সিং, গ্লুকোমা কত রকমের হয়? একটা প্রাইমারি গ্লকোমা আর সেকেন্ডারি গ্লকোমা। প্রাইমারি গ্লকোমা হলো যেখানে চোখের একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে, চোখের মধ্যে একটা ফ্লুইড এন্ট্রি হওয়ার এক্সিট হয়। তো চোখের যে এক্সিট এরিয়া, সেটাকে অ্যাঙ্গেল অফ দ্য আই বলা হয়। তো সেই অ্যাঙ্গেল অফ দ্য আই যদি ক্লোজ থাকে, তখন ওটাকে আমরা ক্লোজ অ্যাঙ্গেল গ্লকোমা বলি। আর ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে অ্যাঙ্গেল অফ দ্য আই ওপেন থাকে, কিন্তু ওখানে কিছু পোর্স থাকে বা হোলস থাকে যেখান থেকে ফ্লুইড বেরোয়। সেই হোলসগুলো খুব ছোট হয়, তার জন্য চোখে প্রেশার বেড়ে যায়, সেটাকে আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বলি। তো প্রাইমারি গ্লকোমাগুলো হলো বেসিক্যালি চোখের একটা স্ট্রাকচারাল ইস্যু। সেকেন্ডারি গ্লকোমা কী হয়, এটা সেকেন্ডারি টু সাম আদার ডিজিজ। যেরকম সাপোজ চোখে কারো আঘাত হয়েছে, বা চোখে অনেকদিন স্টেরয়েড ইউজ করেছেন, চোখে কারো টিউমার আছে, কোনো বড় সার্জারি হয়েছে, তার জন্যে চোখে প্রেশার বেড়ে গেল, তার থেকে গ্লকোমা হয়েছে, সেগুলোকে আমরা সেকেন্ডারি গ্লকোমা বলি। আর একটা টাইপ অফ গ্লকোমা আছে যেটাকে ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল গ্লকোমা হয়, যেগুলো বাচ্চাদের হয়। জন্ম সময়ে চোখের যে আমাদের কালো মণি, সেটা সাদা থাকে, চোখে আলো দিকে দেখতে অসুবিধা হয়, চোখে প্রেশার হাই হয়, এগুলোকে আমরা কনজেনিটাল গ্লকোমা বলি। বা যদি 3 বছরের মধ্যে ডেভেলপ করে, তখন ওটাকে আমরা ডেভেলপমেন্টাল গ্লকোমাও বলি। তো এগুলোই ব্রড ক্লাসিফিকেশনস অফ গ্লকোমা। ডক্টর চক্রবর্তী, গ্লোকোমার উপসর্গ কি? প্রাথমিক অবস্থায় রোগটির কোনো উপসর্গই থাকে না, অর্থাৎ রোগীর ক্ষেত্রে বোঝা একেবারেই অসম্ভব যে তার গ্লকোমা নামে একটা মারাত্মক রোগ হয়েছে। সে কারণেই এই গ্লকোমা সম্বন্ধে সচেতনতা বাড়াতে আমরা এতটা উৎসাহী। তো গ্লকোমাতে কি হয় না, দৃষ্টিশক্তি ধীরে ধীরে সাইড থেকে কমে আসে। রোগী সামনের দিকে তাকিয়ে যে অঞ্চলটি দেখতে পাচ্ছে সেটি ঠিকই থাকে, কোনো ব্যথা হয় না, চোখ লাল হয় না। সুতরাং পেশেন্ট বুঝতে পারেন না যে চোখের নীরব ঘাতক চোখের মধ্যে বাসা বেঁধেছে। ধীরে ধীরে যখন এই দৃষ্টির ক্ষেত্র আরও সংকুচিত হয়ে আসে, তখন কিন্তু পেশেন্টের দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং তখন তার চলাফেরায় অসুবিধা হয়,
পড়তে অসুবিধা হয়, গাড়ি চালাতে অসুবিধা হয়, সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হয়, তার কারণ খুব একটি কম দৃষ্টির ক্ষেত্র তার কাছে অবশিষ্ট রয়েছে, বাকি দৃষ্টিক্ষেত্র কিন্তু পার্মানেন্টলি নষ্ট হয়ে গেছে। এইটা হলো সাধারণভাবে যে ধরনের গ্লকোমা আমরা বলি, অর্থাৎ এই ধরনের গ্লকোমা রোগী বুঝতে পারেন না। এই জন্যেই আমরা বলি যে 40 বছর পার হলেই তিনি একটি রুটিন চেক আপে আসবেন অফথলমোলজিস্টের কাছে, এবং চোখটা ভালোভাবে পরীক্ষা করলে শুধু চোখের পাওয়ার নয়, চোখের প্রেশার, চোখের অ্যাঙ্গেল, চোখের নার্ভ দেখা, দরকার হলে কিছু বিশেষ পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে রোগীর গ্লকোমা হয়েছে। আর একটা ব্যাপার বলবো যে কিছু গ্লকোমা আছে যাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, সেগুলোতে কিন্তু কিছু উপসর্গ হয়, যেমন ঘন ঘন চোখের পাওয়ার পাল্টানো, চোখ ব্যথা করা, মাথা ব্যথা করা, অনেক সময় একটা অ্যাকিউট স্টেজ হয় চোখে অসম্ভব ব্যথা হওয়া, লাল হওয়া, সেরকম একটা হতে পারে। এটা একটা স্পেসিফিক টাইপ অফ গ্লকোমা। এছাড়া ডক্টর মনীশ সিং এক্ষুনি বলেন বাচ্চাদের গ্লকোমা, সেক্ষেত্রে বাচ্চাদের জন্মের পরেই দেখা যাচ্ছে যে চোখের মনির সাইজটা অস্বাভাবিক রকমের বড়, একটা চোখ বা দুটো চোখ। এছাড়া চোখের মনি অস্বচ্ছ হয়ে গেছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, আলোর দিকে তাকাতে পারছে না, ঘন ঘন চোখের পাতা বন্ধ করছে। এইটা একটা বিশেষ উপসর্গ, কিন্তু বাই অ্যান্ড লার্জ বেশিরভাগ ক্ষেত্রেই গ্লকোমা আসিমটমেটিক, অর্থাৎ চোখ দেখে বোঝার কোনো উপায় নেই, বাইরে থেকে বোঝার উপায় নেই। চোখটা সঠিকভাবে ভেতরটা পরীক্ষা করলে, চোখের প্রেশার, চোখের অ্যাঙ্গেল, আরও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা করলে তবেই বোঝা যাবে। প্রাথমিক কোনো উপসর্গ না, সেটাই আমরা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কমন গ্লকোমাতে প্রাথমিক উপসর্গ থাকে না। এই জন্যই রুটিন আই চেক আপের জন্য আমরা বারবার জোর দিই। এবার আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো। গ্লোকোমা হয়েছে এটা বুঝতে গেলে অনেকটা সময় লাগে, তাহলে একটা বয়স বলে দিন, কোন বয়সে প্রবণতা বেশি এবং ঝুঁকিগুলো কি কি যদি একটু বলেন। আমাদের সবসময় দেখা যাচ্ছে 40 বছরের সময় সবাই একটু কাছের চশমা দরকার পড়ে চালছে। তো 40 বছর হয়ে যখন কাছের যখন পাওয়ার দেখাতে যায়, তো আমরা বলি যখন দেখাতে যাবেন একটু চোখের ডাক্তারের কাছে যাবেন। সেই ডাক্তার চোখের ভেতরটা দেখবে, চোখের প্রেশার দেখবে, ভেতরের স্নায়ুটা দেখবে, তখনই বোঝা যাবে গ্লকোমা আছে কি না, তার আগে বোঝা যাবে না। এবং কাঁধে কাঁধে বেশি প্রবণতা হতে পারে। আমাদের দেখা যায় যত বয়স বাড়ে কিছু না কিছু কোমরবিডিটি মানে রোগ বাসা বাঁধে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো তো রয়েছেই। এইগুলোর ক্ষেত্রে কিন্তু গ্লকোমা রোগটা একটু বেশি হতে পারে। প্রচুর লোক অনেক কারণে স্টেরয়েড নিতে হয়, এই স্টেরয়েডের সাইড এফেক্টের জন্য অনেক সময় গ্লকোমা হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যারা মাইনাস পাওয়ার হচ্ছে, যেটা দিনকে দিন বাড়ছে, হাই মাইনাস পাওয়ারে দেখা যায় চোখের নার্ভটা দুর্বল থাকে, সেখানেও একটু প্রবণতা থাকে সেটা গ্লকোমা হয়। তারপরে ধরুন চোট খেলো, ছোটবেলা তো চোট লেগেছে, সে কার্যকরণেও ঠিক হয়ে গেছে, পরে দেখা যায় ওটা তো গ্লকোমা টার্ন করেছে। চোখের চোট থেকেও হতে পারে? হ্যাঁ, চোখে চোট হলে কি হয়, একটা চোখের ভেতরে জল যাওয়ার রাস্তাটা যে ছিঁড়ে যায়, সেটা প্রথম দিকে ধরা পড়ে না। সেটা কিছু স্পেশাল পরীক্ষা আছে, চোখে অ্যাঙ্গেলটা দেখা হয়, ওখানে দেখা যায় ছিঁড়ে গিয়ে ওখানে একটা ফাইব্রোসিস মানে গিট বেঁধে গেছে। তার মানে গিট বেঁধে গেলে কি হবে, জল যাওয়ার রাস্তা কমে গেল, চোখের প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকলো। এগুলো যেহেতু একটা চোখে হয়, অন্য চোখটা নর্মাল থাকে, বেশিরভাগই লোক বুঝতে পারে না। কারোর ক্ষেত্রে যদি ড্রাই আইজের সমস্যা থাকে, সেটাও কি টার্ন করতে পারে গ্লোকোমাতে? ড্রাই আইটা হচ্ছে চোখের বাইরে, যেটা চোখের পাতার থেকে যে জলটা বেরোয়, ল্যাক্রিমা গ্ল্যান্ড থেকে জলটা বেরোয়, সেটা থেকে ড্রাই আই সামঞ্জস্য হলেই ড্রাই আই হয়। আর গ্লকোমাটা চোখের ভেতরের জলটা, যেটা একটা সার্কুলেশন হচ্ছে, একদিকে বেরোচ্ছে, যাতে চোখে হেলথটা ঠিক থাকে, সেটা যদি কোনো সামঞ্জস্য একটু এদিক ওদিক হয়ে যায়, তখনই প্রেশার বাড়ে, তখনই গ্লকোমা হতে পারে। ড্রাই আইয়ের সঙ্গে গ্লকোমা খুবই কম দেখা যায়, কিন্তু দেখা যায় গ্লকোমার জন্য ড্রাই আই অনেক সময় হয়। এবার ডক্টর সিং, আমি জানতে চাইবো যে এই গ্লকোমার ট্রিটমেন্ট কিরকম হয়? একটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা আই ড্রপ দিয়ে চোখে প্রেশার কমানো হয়, সেটা আপনার গ্লকোমা এক্সপার্টস আপনাকে যেভাবে বলবেন সেটা আপনাকে রেগুলারলি ইউজ করতে হবে, আর এটা কিন্তু লাইফ লং ইউজ করতে হয় যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে। এছাড়া লেজার করা হয়, যেরকম আমরা বলছি ওপেন অ্যান্ড ক্লোজ অ্যাঙ্গেল গ্লকোমা। ক্লোজ অ্যাঙ্গেল গ্লকোমাতে একটা লেজার করে চোখের সামনে পর্দা একটা ছোট ওপেনিং করে দেওয়া হয়, তাতে অ্যাঙ্গেলটা ওপেন করে যায়। তো ক্লোজ অ্যাঙ্গেল গ্লকোমাতে লেজার করতে লাগে, সেটাকে আইরিডোটমি লেজার বলা হয়। আর একটা নতুন ধরনের লেজার আছে SLT লেজার, সেটা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে করা হয়, বাট সেটা ইন্ডিয়াতে এখনও খুব একটা পপুলার নেই। তো লেজার আর মেডিকেল ম্যানেজমেন্ট ছাড়া সার্জারির একটা রোল আছে। যদি আমরা দেখছি ওষুধ দিয়েও গ্লকোমা কন্ট্রোল হচ্ছে না, বা যদি কারো ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে তার সঙ্গে গ্লকোমা আছে, তখন অনেকবার আমরা গ্লকোমা সার্জারি করি। গ্লকোমা সার্জারি 2-3টা টাইপস আছে। একটা হয় ট্রাবিকুলেক্টমি সার্জারি, যেটাকে অনেকবার বাইপাস সার্জারি বলা হয়। চোখের সাদা অংশতে একটা ফুটো করে আমরা বাড়তি জলটাকে বের করে দিই, তাতে চোখের প্রেশার কমে যায়। খুব সিভিয়ার ফর্ম অফ গ্লকোমা বা কমপ্লিকেটেড গ্লকোমা, বা যেখানে গ্লকোমা সার্জারি করেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, চোখে আমরা একটা টিউব বসিয়ে দিই, টিউব দিয়ে চোখের জলটা বাইরে বের করা যায়,
সেটা একটা টিউব সার্জারি বা শান্ট সার্জারি বলা হয়। আর এটা নতুন ধরে সার্জারি বেরিয়েছে মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি। এখানে মেনলি যারা আর্লি গ্লকোমা সেখানে করা হয়, একটা নিডেল দিয়ে বা স্পেশাল ব্লেড পাওয়া যায়, কাহুক ডুয়াল ব্লেড, সেটা দিয়ে চোখের ভিতর দিকে অংশ থেকে একটা চ্যানেল করে দেওয়া হয়, তাতে কিছুটা বাড়তি জল বেরিয়ে যায়। সো বেসিক আইডিয়া হলো মেডিকেল ম্যানেজমেন্ট বা লেজার বা সার্জারি দিয়ে চোখের প্রেশারটা কমানো, তাতে গ্লকোমাটাকে কন্ট্রোল করা যায়। ডক্টর চক্রবর্তী, গ্লোকোমা রোগী যারা রয়েছেন তারা কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন বা করতে হবে তাদের ডেইলি লাইফে? রুটিন আই চেক আপ করতে হবে, পার্টিকুলারলি যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি কারোর বাবা মা ভাই বোন ইত্যাদি গ্লকোমা থাকে, তাদের অবশ্যই কিন্তু চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং একবার যদি ধরা পড়ে যে ওনার গ্লকোমা আছে, তাহলে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে, সঠিক সময় ওষুধ দিতে হবে। ওষুধ দেওয়ার পদ্ধতি আমরা সবাইকেই দেখিয়ে দিই, যে নিচের চোখের পাতাটা এরকম টেনে এই চোখের লাল জায়গাটায় ড্রপ দিতে হবে এবং 2 মিনিট চোখের পাতাটা বন্ধ করে রাখতে হবে এবং এই অ্যাঙ্গেলটা একটু চেপে রাখতে হবে এবং নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে, কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে গ্লকোমাটা বাড়ছে কিনা। এছাড়া যদি বলেন লাইফস্টাইল মডিফিকেশন কিছু করা যায় কিনা, সেটা আমরা বলবো যে সুষম খাদ্য, যার মধ্যে যথেষ্ট পরিমাণ গ্রিন ভেজিটেবলস রয়েছে, এইটা একটা ব্যাপার। এক্সারসাইজ যে কোনো রোগের পক্ষেই ভালো, কিন্তু গ্লকোমার ক্ষেত্রে আমরা বলবো যে জেনারেল এক্সারসাইজ খুবই ভালো, হাঁটাচলা করা, কিন্তু কিছু কিছু এক্সারসাইজ যেগুলো মাথা নিচু করে করতে হয়, বা কিছু কিছু প্রাণায়াম যেমন কপালভাতি, যেগুলোতে খুব জোরে চাপ পড়ে এবং চোখের প্রেশার বাড়তে পারে, সেইগুলো অ্যাভয়েড করতে পারে। আদারওয়াইজ কিন্তু এক্সারসাইজ করা খুব ভালো। এছাড়া আমি বলবো যে যারা কোনো কারণে স্টেরয়েড ব্যবহার করেন, স্টেরয়েড ইনডিউস গ্লকোমা একটা স্পেসিফিক ধরনের গ্লকোমা, যারা কোনো কারণে স্টেরয়েড ব্যবহার করেন তারা কিন্তু চিকিৎসকদের জানাবেন, এবং অনেক সময় স্টেরয়েডটাও কিন্তু গ্লকোমার কারণ হতে পারে। এছাড়া আমরা বলবো যে অনেক সময় আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা কন্ডিশন হয়, এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও কিন্তু এক ধরনের গ্লকোমা ডেকে আনতে পারে। তো এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। ডক্টর স্টকে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরও আলোচনা, আরও তথ্য, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ডক্টর স্টক। আমি গ্লোকোমা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, এবার চলে আসবো আরও একটি বিশেষ চোখের অসুখের কথা আপনাদের বলেছিলাম, ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথি। আমি জানবো ডক্টর মাইতির কাছে প্রথমেই যে কত রকমের হয় এই রেটিনোপ্যাথি। ডায়াবেটিস যখন ডিটেক্টেড হয়, তো কিছুদিন যদি ডায়াবেটিস থাকে তাহলে রেটিনাতে কিন্তু তার এফেক্ট আসে এবং তাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। এবার যদি আমরা বলি ক্লাসিফিকেশন কত ধরনের রেটিনোপ্যাথি, ব্রডলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি দুটো, একটা হচ্ছে রেটিনোপ্যাথি আর একটা হচ্ছে ম্যাকুলোপ্যাথি। এবার ম্যাকুলোপ্যাথি জিনিসটা কি আমরা প্রথমে বুঝে নিই। ম্যাকুলো হচ্ছে যে জায়গাটা দিয়ে আমরা সবথেকে প্রেসাইজ ভিশন, সবথেকে ভালো যে জায়গাটা দিয়ে দেখি, একদম মাঝখানটা যেটা, সেটা হচ্ছে ম্যাকুলার রিজন। সেখানে কি হচ্ছে, ডায়াবেটিসের জন্য যে রক্তশিরাগুলো আছে সেগুলো লিকি হয়ে যায়, সেখান থেকে জল বেরিয়ে আসে, আইদার ফ্লুইড বেরিয়ে আসে, নয়তো ব্লাডের যে আলাদা মেটেরিয়াল আছে, কোলেস্টেরল বলুন সেরাম বলুন, সেগুলো বেরিয়ে এসে কি হয়, জল জমে যায়, সেটাকে ম্যাকুলোপ্যাথি বলে। আর আরেকটা হচ্ছে রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথিতে কি হয়, নতুন রক্তশিরা গজায়। নতুন রক্তশিরা গজালে কি হবে, সেগুলো অ্যাকচুয়ালি ফেটে যায়, ভেরি ফ্রেজাইল, ফেটে গিয়ে ব্লিডিং হয়ে যায়, তখন সেটাকে রেটিনোপ্যাথি বলে। সেটার বিভিন্ন স্টেজ আছে, নন পলিফারেটিভ আছে, পলিফারেটিভ আছে। এবার যখনই পলিফারেটিভ নতুন ভেসেলসগুলো যখন ফেটে যায়, তখন চোখের মধ্যে ব্লিডিং হয়, দেখতে অসুবিধে হয়, ইভেনচুয়ালি চোখের পর্দাটা উঠে যায়, রেটিনাল ডিট্যাচমেন্ট হয়। সো ব্রডলি আমরা যদি ভাগ করতে চাই, ইট ইজ ম্যাকুলোপ্যাথি অ্যান্ড রেটিনোপ্যাথি। ডক্টর মিত্র, এই যে রেটিনোপ্যাথি, এটা কাদের হতে পারে এবং কাদের মধ্যে প্রবণতা বেশি এটা হওয়ার, একটু যদি এক্সপ্লেন করেন। যে কোনো পেশেন্ট যার ডায়াবেটিস আছে তারই হতে পারে, সেটা টাইপ 1 মানে যাদের ইনসুলিন নিতে হয়, বা টাইপ 2 যারা ইনসুলিন ছাড়াই সুগার কন্ট্রোল করেন। দু ধরনের পেশেন্ট, তাদেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। ডায়াবেটিক যদি 20 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে ইনসুলিন যারা নেন সেই সমস্ত পেশেন্টের প্রায় 99%, 100 জনের মধ্যে 99 জনেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে। আর যারা ইনসুলিন নেন না, তাদের মধ্যে 60%, 100 জনের 60 জনের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে। কাজেই দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য ভীষণ ভীষণ সতর্ক থাকবেন। আর দুই পরিস্থিতি, গর্ভবতী যারা হচ্ছেন, মানে ডায়াবেটিক পেশেন্ট যারা গর্ভবতী হয়েছেন, তাদের হঠাৎ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি
হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও তাদের ডায়াবেটিস হয়তো কন্ট্রোলে আছে বা ডায়াবেটিস বেশি দিন নেই, তারা অতটা সচেতন নন। কাজেই আমার রিকোয়েস্ট, যারা দেখছেন এই প্রোগ্রাম, যদি ডায়াবেটিস আপনার ধরা পড়ে সঙ্গে সঙ্গে চোখের চিকিৎসককে একবার দেখান এবং তারপর বছর বছর দেখান। আর যাদের ডায়াবেটিস আছে তারা যদি গর্ভবতী হন, মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে একবার চোখের ডাক্তারের কাছে পৌঁছে যান। ডক্টর মাইতি, আমি একটু জানতে চাইবো এই বিষয়ে যে আমরা বারবার বলছি যে ডায়াবেটিক যারা তাদের রেটিনোপ্যাথি হতে পারে, কিন্তু এই অসুখটা ঠিক কি যদি একটু এক্সপ্লেন করেন, একটু ব্যাখ্যা করেন। ডায়াবেটিস যখন থাকে, ডায়াবেটিস কিন্তু শরীরের অনেক অর্গানকে এফেক্ট করে। তো সিমিলারলি চোখেও আমাদের ব্লাড ভেসেলস এফেক্ট হয়, ব্লাড ভেসেলসের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়, যেখান থেকে জল বেরিয়ে আসে, ব্লিডিং হয়, অ্যান্ড ইভেনচুয়ালি রেটিনোপ্যাথি অ্যারাইজ করে। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো, আমার মনে হয় যাদের ডায়াবেটিস আছে তাদের আরও কিছু জিনিস কন্ট্রোলে রাখতে হবে, যেটা হচ্ছে হাইপার টেনশন। আচ্ছা, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে রেটিনোপ্যাথি বেড়ে যাবে। যদি কিডনির সমস্যা থাকে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেড়ে যাবে। সো সামনে ইটস এ মানে সবগুলো জিনিস একসাথে কিন্তু চলে। প্রেশার, কোলেস্টেরল, কিডনি, মানে আমাদের রেনাল প্রোফাইল, যাদের ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি, তাদের কিন্তু রেটিনোপ্যাথির যে প্রোগ্রেশনটা হয়, যে বলছিলাম না ডিফারেন্ট স্টেজ দিয়ে যায়, এই প্রোগ্রেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো এই যে সিস্টেমিক ফ্যাক্টরসগুলো, প্রেশার, সুগার, কোলেস্টেরল, এগুলো অ্যালং উইথ ডায়াবেটিস, এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। আমি এই সূত্র ধরেই জানতে চাইবো লক্ষণগুলো কি কি, মানে উপসর্গগুলো কি কি? প্রথম দিকে কিন্তু যেরকম গ্লকোমাও কিছু বোঝা যায় না, রেটিনোপ্যাথিও তাই। ডায়াবেটিস হয়েছে, অনেককেই যখন জিজ্ঞেস করেন আপনি আগে দেখালেন না কেন, আমার তো কোনো সমস্যা ছিল না। দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। যে রেটিনোপ্যাথির ইনিশিয়াল ফেজে, যে আর্লি স্টেজ যেগুলো, সেখানে কিন্তু দেখতে অসুবিধা হয় না। দেখতে অসুবিধা কখন হয়? পরের দিকে, যখন ডিজিজটা অনেকটা বেড়ে গেছে। ম্যাকুলোপ্যাথি হলে কি হবে? পেশেন্ট বলবে যে আমার দেখতে কিছু জিনিস ঝাপসা লাগছে, বা লেখাগুলো ট্যাড়াবাঁকা লাগছে, ডিস্টরশন হচ্ছে, বা কালার ভিশনে প্রবলেম হচ্ছে, রাত্রিবেলা দেখতে অসুবিধে হচ্ছে। এটা একটা, যাদের ম্যাকুলোপ্যাথি হয় মোস্টলি এইটাই কমপ্লেন করে। আর যদি আরেকটু বেড়ে যায়, যেহেতু পলিফারেটিভ, যেটা বললাম যে নতুন ভেসেলস ফেটে গিয়ে ব্লিডিং হয়, তারা বলবে যে চোখের সামনে কিছু ভেসে বেড়াচ্ছে, বা হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে অনেকটা ব্লিডিং হয়ে গেছে, বা রেটিনাটা ডিট্যাচড হয়ে গেছে, সেটা আরেকটু অ্যাডভান্স স্টেজে। ভিতরে ব্লিডিংটা হলে ওই যে রক্তশিরা বললাম যে নতুন রক্তশিরা গজায়, সেগুলো ফ্রেজাইল হয়, খুব তাড়াতাড়ি ফেটে যায়। তো ওগুলো ফেটে গেলেই ব্লিডিং হবে, এবং এটাও যদি ট্রিটমেন্ট না হয় ইভেনচুয়ালি রেটিনাটা উঠে যাবে। রেটিনার উঠে গিয়ে ইট উইল লিড টু ব্লাইন্ডনেস। তো সেই জন্যই মানে ইনিশিয়াল স্টেজে যেহেতু আমরা বুঝতে পারি না যে রেটিনোপ্যাথি হচ্ছে কি হচ্ছে না, ডায়াবেটিস ডিটেক্ট হয়েছে, আপনাকে চোখটা দেখাতে হবে। এবার সেটা আর্লি স্টেজে হয়তো রেটিনোপ্যাথি আসবে না, কিন্তু আমরা যদি বছরে একবার অ্যাটলিস্ট দেখি, তাহলে আর্লি স্টেজে আমরা ধরতে পারবো। যখনই রেটিনোপ্যাথি স্টার্ট হলো, উই ক্যান স্টার্ট দ্য ট্রিটমেন্ট। যদি সেই সময় থেকে যদি আমরা ট্রিটমেন্টটা আরম্ভ করি, উই ক্যান প্রিভেন্ট দ্য ব্লাইন্ডনেস। এবার আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি একদম দেখতে পাচ্ছি না, যখন পেশেন্ট আসছে তখন কিন্তু অনেকটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। তো আমরা কিছুটা ডেফিনেটলি ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু এটা তো রিভার্সেবল নয়, সেটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তো এই অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিস হয়েছে, চোখ দেখাতে হবে, রেটিনোপ্যাথি এক্সক্লুড করতে হবে। অনেক সময় আমাদের ডায়াবেটিক এন্ডোক্রিনোলজিস্টরাই পাঠিয়ে দেয়, যারা মেডিসিনে ডাক্তার তারা পাঠিয়ে দেয়। এখন আমি বলবো যে এই জেনারেল অ্যাওয়ারনেসটা কিন্তু হয়েছে, মানুষ কিন্তু নিজে থেকেও আসে যে রেটিনোপ্যাথি আছে কিনা এক্সক্লুড করার জন্য। ডক্টর মিত্র, আমি ট্রিটমেন্টের ব্যাপারে এবার জানতে চাইবো, ট্রিটমেন্ট যে প্রসেসটা সেটা কি? যত আগে ধরা যাবে তত ভালো ট্রিটমেন্ট করা যাবে, বা চোখটাকে বাঁচিয়ে রাখা যাবে। এবং যতদিন ডায়াবেটিস থাকবে, এই চোখের রক্তনালীর পরিবর্তন এবং অন্যান্য জিনিস আসতে থাকবে। সেই জন্যে নিয়মিত চোখ পরীক্ষা করা। 2, যে সমস্ত কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বাড়িয়ে দেয়, যেমন ব্লাড প্রেশার, যেমন ব্লাড সুগার যদি অন্তত 10% কমানো যায়, মনে করুন HbA1c গড় ব্লাড সুগার কারো 8 কমিয়ে 7.2 করলেন, আপনাকে 5-6 করতে হবে না, তাহলেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্স 40% কমে যাবে, 40% কমে যাবে। যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা যায়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্স অন্তত 35% কমে যাবে। এছাড়া রয়েছে কোলেস্টেরল আপনাকে কম রাখতে হবে, হিমোগ্লোবিন ঠিক রাখতে হবে, কিডনির যত্ন নিতে হবে, এক্সারসাইজ করতে হবে যাতে ওজন না বেড়ে যায়,
স্মোকিং, আদার যে হ্যাবিটস সেগুলোকে আপনাকে বন্ধ রাখতে হবে, স্ট্রেস কমাতে হবে, কেননা স্ট্রেসও এগুলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে। এক, প্রিভেনশন। দুই, যখন হয়ে গেছে তখন কিছু মেডিকেল ট্রিটমেন্ট, যেমন গ্লকোমার ক্ষেত্রে কিছু ওষুধ আছে চোখে ইঞ্জেকশন দিয়ে দিয়ে সেটাকে কমানো হয়। দুই, লেজার ট্রিটমেন্ট। লেজারের সাহায্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে সাইড এফেক্ট, বাজে জিনিসগুলো, সেগুলোকে কমানোর চেষ্টা করা হয়। আর যাদের খুব বেড়ে গেছে ডায়াবেটিস, এত ব্লিডিং হয়েছে চোখের মধ্যে যে তখন অপারেশনই একমাত্র রাস্তা। এই বিষয়ে শেষ প্রশ্ন ডক্টর মিত্র আপনার কাছে করব যে ঝুঁকি কমানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? একটা সার্ভে প্রকাশিত 2020 সালে ল্যান্সেট জার্নাল প্রকাশিত হয়েছে, সেখানে বলছে প্রতি 100 জন ভারতীয়র মধ্যে 11 জন হচ্ছে ডায়াবেটিক আর 15 জন হচ্ছে প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিস হলো বলে। কিন্তু আশ্চর্যভাবে যদি দেখা যায়, সেই পরিসংখ্যানই বলছে যে গোয়া, পন্ডিচেরি এসব জায়গায় আপনার ডায়াবেটিস 26% লোকের হচ্ছে, অথচ উত্তর পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, সেখানে 4% লোকের ডায়াবেটিস হচ্ছে। যারা শহরে থাকে তাদের 16% ডায়াবেটিস, যারা গ্রামে থাকে তাদের 8-8.5% ডায়াবেটিস। তার মানে বোঝা যাচ্ছে যে লাইফস্টাইল একটা বিরাট প্রভাব ফেলছে আমাদের উপর। যত ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে গত 30 বছরে ভারতবর্ষে ডায়াবেটিস বেড়ে চলেছে। কেন? হাতে বাড়তি পয়সা থাকলেই আমরা আয়েসি হয়ে যাচ্ছি, আমরা হেঁটে যাচ্ছি না, সাইকেল চালাচ্ছি না, আমরা অটো করছি, স্কুটার বাইক কিনছি, শহরাঞ্চলে বাস রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, খাওয়া দাওয়া বদলে যাচ্ছে, প্লাস ভারতীয়দের খাদ্যাভ্যাস বাজে, আমরা খালি কার্বোহাইড্রেট মানে শর্করা বেশি খাই, ফাইবার কম খাই, প্রোটিন কম খাই, প্লাস ইকোনমিক গ্রোথের সঙ্গে পলিউশন আসছে। পলিউশন কিন্তু ডায়াবেটিস করছে। কিভাবে করছে? পলিউট্যান্টগুলি যখন ব্লাডের মধ্যে যাচ্ছে, শরীরে তারা ইনফ্লামেশন বলে একটা পরিবর্তন আনছে, সেই পরিবর্তনের জন্য ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না। কাজেই পলিউশনও কিন্তু রেসপন্সিবল। অ্যাট দি সেম টাইম স্ট্রেস বর্তমান আধুনিক জীবনে খুব বেশি, এগুলো ডায়াবেটিসও করছে, ব্লাড প্রেশার করছে, হার্টের রোগ করছে, সবই করছে। কাজেই পরিস্থিতি ভয়াবহ। অর্থাৎ শুধুমাত্র চোখের স্বাস্থ্যই নয়, ওভারঅল স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের লাইফস্টাইল কন্ট্রোল করতে হয় এবং অবশ্যই আমাদের জীবন ধারণের একটা যে মান রয়েছে সেটাকে আরও সচেতনভাবে সুন্দর করে তুলতে হবে। আর এটা আশা করব যে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য এবং বিশেষ করে চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের সচেতনতা বাড়বে। আমার সঙ্গে যারা বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন, ডক্টর মিত্র, ডক্টর মাইতি, ডক্টর সিং, ডক্টর চৌধুরী এবং ডক্টর চক্রবর্তী, সকলকেই ধন্যবাদ জানাবো আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।